প্রিয় দর্শক, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশের শিল্প এবং সংস্কৃতি অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে সাজানো অনুষ্ঠান সেলিব্রিটি শোতে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজ আমরা ক্রীড়া অঙ্গনের এক বিখ্যাত ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। ৮০ এবং ৯০ দশক বাংলাদেশ ফুটবলের স্বর্ণযুগ। সে সময় তিনি মোহামেডান এবং বাংলাদেশ জাতীয় দলের দলনেতা এবং সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেছেন। আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ফুটবল তারকা কায়সার হামিদ। বাংলাদেশের ফুটবলে কিছু নাম থাকে যারা আলো ঝলমলে নন, কিন্তু ভিত্তি শক্ত, যাদের কাজ নীরবে দলকে জিতিয়ে দেয়। এমনই একজন নাম কায়সার হামিদ, একজন নির্ভরযোগ্য রক্ষণভাগের সৈনিক। মাঠে যিনি ছিলেন প্রাচীরের মতো দৃঢ়। ১৯৬৪ সালের ১ ডিসেম্বর সিলেটে জন্ম নেন কায়সার হামিদ। শৃঙ্খলা আর ক্রীড়া চর্চার পরিবেশেই তার বেড়ে ওঠা। বাবা এম এ হামিদ ছিলেন একজন সেনা কর্মকর্তা, মা রানী হামিদ দাবা খেলোয়াড়। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশের ফুটবলে এক কিংবদন্তি নাম। এই ক্লাবের হয়ে কায়সার হামিদ শুরু করেন তার জ্যেষ্ঠ পর্যায়ের ক্যারিয়ার। কেন্দ্রীয় রক্ষণভাগ ছিল তার আসল ঠিকানা। আক্রমণ ঠেকানো, প্রতিপক্ষের ছন্দ ভাঙা আর প্রয়োজনে সামনে উঠে দলকে সাহস জোগানো। তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। ১৯৮৫ সাল আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের জার্সিতে অভিষেক। মাত্র ২১ বছর বয়সে বিশ্বকাপ বাছাই পর্বে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামেন কায়সার হামিদ। ২ এপ্রিল ১৯৮৫ বাংলাদেশ জয় পায় ২-১ গোলে, আর সেই ম্যাচে ইতিহাস করেন কায়সার হামিদ। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। একজন রক্ষণভাগের খেলোয়াড় হয়ে এই কীর্তি ছিল বিরল। বাংলাদেশের হয়ে তিনি খেলেছেন মোট ১৯টি আন্তর্জাতিক ম্যাচ, কিন্তু সংখ্যার চেয়েও বড় ছিল তার উপস্থিতি। ৭ মে ১৯৯৩ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। বাংলাদেশ জয় পায় ৩-০ গোলে। এই ম্যাচে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান কায়সার হামিদ, নীরবে সম্মানের সঙ্গে। ১৯৯৩ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাঠের বাইরেও শুরু হয় নতুন জীবন। কিন্তু ফুটবল থেকে দূরে সরে গেলেও ফুটবল তাকে ছেড়ে যায়নি। ২০০৩ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার, ২০১৮ সালে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে বিশেষ সম্মাননা। এগুলো কেবল পুরস্কার নয়, এগুলো একজন নীরব যোদ্ধার প্রাপ্য স্বীকৃতি। কায়সার হামিদ, তিনি হয়তো সবচেয়ে আলোচিত নাম নন, কিন্তু তিনি সেই মানুষদের একজন যাদের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে বাংলাদেশের ফুটবল ইতিহাস। নীরব প্রহরী, দৃঢ় এক অধ্যায়। স্বাগত, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশ টেলিভিশনে এসে কেমন লাগছে? ডেফিনেটলি ভালো লাগছে, কারণ এটা তো আমি সেই ৮০ দশকে যখন নাম দিলেন, সেই সময় তো বিটিভি ছাড়া কিছু ছিল না। তখন খেলা দেখার জন্য গ্রামে যদি কারো একটা বাসায় টেলিভিশন থাকতো, সকলে সেখানে ভিড় করে দেখতো এই বিটিভিটা। সবচেয়ে পুরনো যেই সম্প্রচার, এটাই বলবো বাংলাদেশ টেলিভিশন। ডেফিনেটলি ভালো লাগছে। ফুটবলের স্বর্ণযুগ, যে ঐতিহ্য, যা আমরা আসলে ক্রমশই হারিয়ে ফেলেছি, এবং আমাদের যে জেনারেশন, আমরা গল্পে শুনেছি যে কত রকমের মাতামাতি ছিল মানুষজনের। তো সেই ইতিহাস, সেই গল্প আজকে আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুরুতে একটু জানতে চাই যে আমি যতদূর জানি বাবা সেনাবাহিনীতে ছিলেন এবং তিনিও একজন ক্রীড়া ব্যক্তিত্ব। মা দাবারু, আপনি ফুটবলকে কিভাবে বেছে নিলেন? যখন আমি আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে পড়তাম, তো স্কুলে আগে তো ফুটবল মানে স্পোর্টস বলতেই ফুটবল, মানে যখনই গেমস পিরিয়ড থাকতো একটা ফুটবল ধরা দিয়ে সবাই ফুটবল খেলতো। তো সেই সময় স্কুল জীবন থেকে ফুটবল এবং ক্রিকেটও আমি খেলতাম পাশাপাশি। এবং সেকেন্ড ডিভিশন আমি ক্যান্টোনিয়ান ক্রিকেট খেলেছি। সেকেন্ড ডিভিশন আমি কামাল স্পোর্টিংয়ে যখন যাই, এটা আমার শুরু আর কি, সেকেন্ড ডিভিশন। এরপরে আমি রহমতগঞ্জে আসলাম, তারপরে জাতীয় দলে, এরপরে মোহামেডানে। আচ্ছা, ১৯৮৪ সাল, সেই সময়টাতে যদি আমরা একটু ফিরে যেতে চাই, যে আপনার জাতীয় দলে যোগদান, সেটা কিভাবে হলো? ৮৪ সালে ওই সময় আমি রহমতগঞ্জে খেলি। তো ওই সময় ফার্স্ট সাব গেমস, যেটা নেপালে, সেখানে আমি সুযোগ পাই নিজেকে। এবং আমি সেই সময় তার নতুন খেলোয়াড় হিসেবে আমাকে যখন সুযোগ দেওয়া হলো, তো আমার পারফরমেন্স ওই সাব গেমসে এতটা ভালো ছিল যে তখন থেকে আর ফিরে তাকাতে হয়নি। তো ওইখানে থেকে আমার শুরু ন্যাশনাল টিমে।
আন্তর্জাতিকভাবে অভিষেকের জি। কথা বলি যে 1985 সাল। 25 সালে আমার অভিষেক ছিল, এটা হলো ঢাকার মাঠে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ড যেটা জি, খেলা হয় বিশ্বকাপ। 1986 ফিফা বিশ্বকাপের বিশ্বকাপের বাছাই পর্ব তো হয়েছে আমি একটু তার এক add বছর করি আগে। যে আমি যতদূর মনে করতে পারছি সেই ম্যাচটা ছিল ইন্দোনেশিয়ার বিপক্ষে এবং সেখানে জি, বাংলাদেশ 2-1 গোলে জয়লাভ করে, করে। হ্যাঁ। প্রথম গোলটি করেছিলেন আপনি। জি জি, এটা আমার মানে ঢাকার মাঠের প্রথম খেলা জাতীয় দলের পক্ষে, অভিষেক বলতে গেলে। তখন তো আমার নামও হয়তো অনেকেই জানে না, কিন্তু ওই গোলের মাধ্যমে সবাই, তখন তো একটা গোল দিতে পারলে সবাই মানে চিনতো সেই প্লেয়ারকে। তো ডিফেন্ডার হিসেবে যখন আমি গোল পাইতাম, এবং অনেক টিমের এগেনস্টে আমি এরকম ডিফেন্স থেকে লং কিকে বা হেডে বা যখন গোল পেতাম, তখন আমার এখনও স্মৃতিতে ভাসে যে ডিফেন্ডার হিসেবে মানে ওই গোলটা ছিল আমার একটা স্মরণীয় গোল। তো ইন্দোনেশিয়ার খুব ভালো টিম ছিল, সেসব ইন্দোনেশিয়া আমরা জয়লাভ করি। তখন থেকে তো জাতীয় দলেই আর খেলা শুরু করেছি এবং শেষ করেছি। সেই সময় মানুষ আসলে তাদের উচ্ছ্বাস যে প্রকাশ করত সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে অমূল্য। সেই উচ্ছ্বাস প্রকাশ করেছে আপনার, নিশ্চয়ই মনে আছে আপনার গোলের পরে। না, ডেফিনেটলি ওই সময় তো সারা বাংলাদেশে, আমি বলবো না, ফুটবল কিন্তু এখনও কিন্তু পপুলার। এখন আমরা যখন গ্রামে গঞ্জে যাই, মানে স্টিল ফুটবল ইজ পপুলার। মানে বাংলাদেশের মানুষ যে ফুটবলকে কতটুকু ভালোবাসে, হ্যাঁ। এটা গ্রামে গঞ্জে না ঢুকলে বোঝা যায় না। আমি যেটা বলবো যে ফুটবলের যে জনপ্রিয়তা বাংলাদেশে আছে, এইটা আমার মনে হয় কখনোই যাবে না। মানে এখনো বাংলাদেশে আপনি দেখেন এই যে হামজা চৌধুরী আসলো লাস্ট এই মানে প্রায় মোর দ্যান 18 বছর ধরে ফুটবল কিন্তু ঝিমে গেছে। মানে আমরা আসার পরে পাইপলাইন থেকে তো তেমন খেলোয়াড় বের হয়ে আসেনি। তো ফুটবলের এই দৈন্যদশায় হঠাৎ করে এই যে এখন আবার জেগে ওঠা, এটাতে বোঝা যায় যে হামজা চৌধুরী আসার পরে আপনি মনে আছে কিনা জানি না, পত্রিকায় উঠছিল 6 মিনিটের মধ্যে প্রায় সব টিকিট 18,000 টিকিট সেল হয়ে গেছে উইদিন 6 মিনিটস। মানে সবাই অনলাইনে ছিল টিকিট কেনার জন্য। এবং মাঝখানে তো স্টেডিয়ামে যেত না মানুষ, এখন স্টেডিয়ামমুখী হয়েছে, ফুটবলের আবার একটা জাগরণ হয়েছে। এটা দেখে খুব ভালো লাগছে ফুটবল আমার। নিয়ে আমরা এখন আবারও আশাবাদী হয়েছি, কিন্তু ওই যে বলছিলেন না যে ঝিমিয়েছিল, ফুটবল কেন সৌন্দর্য হারিয়ে ফেলেছিল? আমরা যখন আসি, যখন ফুটবল খেলায় আসছি, তখন নান্নু ভাই, মঞ্জু ভাইয়ের নাম, এটা তো আমাদের আগের প্রজন্ম। তারপর আজমত, ইউসুফ ভাই ছিল, এদেরকে বিট করে কিন্তু আমরা ন্যাশনাল টিমে ঢুকছি। তো আমাদের বিট করে যখন যেসব প্লেয়াররা, মানে আমরা যখন রিটায়ার্ড করলাম, তো পাইপলাইন থেকে এরকম কোয়ালিটিফুল প্লেয়ার আসে না। দর্শকের যারা বলে আর কি যে আপনাদের মতো খেলোয়াড় আসে নাই বিদায় তারা স্টেডিয়ামে যায় না বা খেলাতে যায় না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু দুইটা টিমকে খুব বেশি সাপোর্ট করতো, একটা মোহামেডান, একটা আবাহনী। তো দেশ দুইটা ভাগে বিভক্ত হয়ে যেত। কিন্তু হয়তো ন্যাশনাল টিম ভালো করে নাই বা রেজাল্ট করে নাই, এরকম কিছু একটা হবে, যে কারণে আমরা দর্শক হারিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন আবার দর্শক ফিরে আসছে ফুটবলকে, যে কতটুকু ভালোবাসে। এই লাস্ট কয়েকটা খেলায় যে ইন্ডিয়ার সাথে জয় যখন হলো, সারা দেশ যেরকম একটা উল্লাস, সারা দেশের মানুষ যে উল্লাস করেছে, এটা সত্যি মানে সেই আগের স্মৃতিগুলি আমার মনে করিয়ে দিয়েছে। একটি ম্যাচের কথা মনে করতে চাই, 1993 সাল, সম্ভবত 7ই মে, সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। সেখানে 3-0 গোলে বাংলাদেশ জয়লাভ করেছিল। প্রথম গোলটি ছিল আপনার। হ্যাঁ, আমার ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু আরও অনেক গোল আছে, মানে শ্রীলঙ্কা ছাড়াও এই যে ইন্দোনেশিয়ার এগেস্টে যেসব গোল, এবং আমার মনে আছে সৌদি আরবের মাটিতে তাদের এগেস্টে গোল, এবং অনেক ইন্টারন্যাশনাল ম্যাচে গোল আছে। এবং আমি যখন প্রথম সাব গেমস ঢাকা মাঠে হচ্ছে সেকেন্ড সাব গেম, প্রথম সাব গেমস নেপালে, তো সেকেন্ড সাব গেমসে আমরা এই মালদ্বীপ টিমকে কিন্তু 8-0 আমরা হারাইছিলাম। 8-0। তখন মালদ্বীপ ভালো টিম ছিল না, এখন তো মালদ্বীপের কাছে আমরা হারি, রেটিংয়ে আমাদের কাছ থেকে হাই। তো ওই সময় 8-0-র মধ্যে 2 গোলই আমার এটুকু মনে আছে যে আমার যে ইন্টারন্যাশনাল ম্যাচে যদি হ্যাটট্রিক থাকে, এটা একটা রেকর্ড হবে। তো হ্যাটট্রিকের জন্য আমি আগায় গেছিলাম। তো আমি একটা বল শ্যুট করলাম, শ্যুট করে তো বলের মধ্যে না লেগে ওই মালদ্বীপের একটা প্লেয়ারের পায়ে আঘাত আমার শটটা লাগছে। মানে আমার যখন তার পাটা 2 টুকরা হয়ে গেছে, মানে এখান থেকে পুরো সিংবনটা ভেঙে গেছে। তো আমার খুব ওই সময় স্ট্রেংথ ছিল আর কি, মানে শুটিংয়ে খুব স্ট্রেংথ ছিল। তো এত জোরে মারছি যে ওর পায়ে 2 টুকরা হয়ে গেছে। তারপরে তাকে তো হসপিটালে নিয়ে যাওয়া হলো। এখানে পঙ্গুতে বললো যে এটার উপরে গাড়ি গেছে কিনা, তো বললো যে না, এটা খেলোয়াড়, মানে আমার কথা বললো যে ওনার কিকে পা ভেঙে গেছে। তবে সে খুব কষ্ট করছিল, এখানে প্রায় 3 মাস ছিল। তো আমি অলমোস্ট এভরিডে তাকে আমি দেখতে যেতাম, এবং স্টার থেকে বিরিয়ানি এগুলি খাওয়াইতাম তাকে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইচ্ছাকৃত না, কিন্তু সে তার এই 2 টুকরা ভেঙে যাওয়ার পর থেকে তারপরে আমরা তো আর 8 গোলের আরও বেশি দিতে পারতাম, তখন আমরা বলে ভাই আর গোল দিস না। তো এরকম কিছু অনেক স্মৃতি আছে, যেটা অনেক গোল আছে ইন্টারন্যাশনাল ম্যাচে।
যে আমার এখনো মনে পড়ে আর কি। ইন্টারন্যাশনাল ম্যাচগুলোর মধ্যে যদি পার্টিকুলার একটি ম্যাচের কথা জিজ্ঞাসা করি যে কোন ম্যাচটির কথা আপনার সবথেকে বেশি মনে পড়ে? প্রেসিডেন্ট কাপে যখন বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়েছিল কোরিয়ান দলকে হারায়া, এটা একটা অ্যাচিভমেন্ট ছিল। আরেকটা ছিল এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ, আমরা যখন ইরানের পিরোজিকে হারাই ঢাকা মাঠে। তো ইরান এখন কিন্তু তারা ওয়ার্ল্ড কাপে খেলে, আমরা এই সময় ইরান দলকে হারাইছি এবং ইরানের মাটিতেও ইরান দলের সাথে অনেক ভালো রেজাল্ট করছে, সমমানের টিমই ছিল মোটামুটি। কিন্তু আজকে দেখেন ইরান কোথায় চলে গেছে, ইরান এখন বিশ্বকাপ খেলে। তারপরে অনেক দেশগুলি আছে আমাদের থেকে পিছিয়ে ছিল রেটিংয়ে, এই যেই কথা বললাম মালদ্বীপের কথা, আমাদের থেকে অনেক পিছনে ছিল, এখন আমরা পিছিয়ে গেছি, মালদ্বীপ অনেক টপে যেটা চলে আপনি গেছে। বলছিলেন যে যোগ্যতা সম্পন্ন খেলোয়াড়ের অভাবে, তাই না? মানে পাইপলাইন থেকে প্লেয়ারগুলি উঠে আসছে না। যদি উঠে আসতো তাহলে আমার মনে হয় ফুটবলে এই দুর্দশাটা হতো না। তো এটার জন্য আসলে ওভারঅল আমি বলবো যারা অর্গানাইজ ছিল তারাও অনেকটা দায়ী। তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে লিগ হতো না টাইমলি, বা এমন অনেক দেশ আছে আপনারা দেখবেন যে একটা ডিস্ট্রিক্ট থেকে কম সংখ্যক মানুষ একটা দেশের, তো সেই দেশ যদি ইফ দে ক্যান প্রডিউস ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফুটবলার, তো ওয়াই নট বাংলাদেশ পারবে না কেন? একটা ডিস্ট্রিক্টের উপরে যদি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি আমাদের এরকম একাডেমি থাকে, যে বিকেএসপি যেরকম একাডেমি আছে, এরকম একাডেমি যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা থানা লেভেলে যদি হয়, তাহলে ডেফিনেটলি ওখান থেকে শুধু ফুটবল না, ক্রিকেট, ফুটবল, অন্যান্য খেলোয়াড়রা কিন্তু উঠে আসবে। ওয়ার্ল্ডে যত টপ প্লেয়াররা আছে তারা কোন বয়স থেকে পিক আপ হয়েছে? বেশিরভাগই দেখা গেছে আন্ডার 6, আন্ডার 8 বা আন্ডার 10 এর মধ্যে থেকে তারা কিন্তু পিক আপ হয়েছে। আপনি মেসি বলেন, রোনাল্ডো বলেন, নেইমার বলেন, যত টপ প্লেয়ার আছে তাদের যদি ইতিহাস ঘাটেন, এমনকি এমবাপে মতো খেলোয়াড়, আমার প্রিয় খেলোয়াড় এমবাপে, তো এদের যদি ইতিহাস ঘাটেন যে তারা কীভাবে উঠে আসছে, তারা কিন্তু ওই লেভেল থেকে একদম ছোট থেকে তারা কিন্তু ট্রেনিং করে, ওইভাবে গ্রুমিংটা হয়েছে। কিন্তু আমাদের সেই জিনিসটা ধরুন আমরা যদি আন্ডার 6, আন্ডার 8, আন্ডার 10 এটার উপরে যদি জোর দেওয়া যায়, এখান থেকে কিন্তু খেলোয়াড় বের করা যায়। আমরা একটু মোহামেডানের গল্প শুনতে চাই। আন্তর্জাতিকভাবে অভিষেক হলো আপনার 1985-তেই আপনি মোহামেডানে যোগ দিয়েছিলেন। আমি গ্রামাঞ্চলে ছিলাম 84-তে। দীর্ঘদিন দলনেতা হিসেবে আপনি খেলেছেন মোহামেডানে। মোহামেডানে আমি তো আর দল চেঞ্জ করি না মোহামেডানে আসার পরে। তো 85 থেকে অনওয়ার্ডস ধরেন 97 পর্যন্ত আমি একাধারে মোহামেডানে খেলেছি। মোহামেডান আমার রক্তে মিশে গেছে এবং মোহামেডান আমার প্রিয় দল। মোহামেডান এবং আবাহনীর ম্যাচ কিন্তু মানুষ খুব পার্সোনালি নিত, একদম বলে না যে সাববেজির লড়াই, ব্যাপারটা এরকম ছিল। মানুষের কোন পাগলামিগুলোর কথা এখন আপনার মনে পড়ে? কি দাঙ্গা আমরা শুনেছি গল্পে, অনেক রকম, মানে এটা বলা শেষ করা যাবে না। একই ঘরে দেখা গেছে যে বাপ মোহামেডান করে আর ছেলে আবাহনী। তো আমাদের ক্লাবে আসতো একজন সাপোর্টার, তার ছেলে ছিল, তো ছেলে মানে বাপটা চেতানোর জন্য হোক যেটা হোক সে আবাহনীকে করতো। যখন একবার আমরা হাসছিলাম আবাহনীর সাথে, তখন ছেলে মনে হয় 2-1 কথা বলছিল, বাপ ওরে বাই করে দিয়েছিল বাসার থেকে, আর ঢুকতে দেয় না। পরে ছেলে কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে যে আব্বু তো ঢুকতে দিতেছে না, আপনি একটু বলেন। তো ওদের বাসা ছিল বাড়িতে, ওর বাসায় পৌঁছায় দিয়ে তার আব্বারে ঠান্ডা করে তার ঢুকাইতে হয়েছে। মানে ঘরে ঘরের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে যেত, মানে বাবা ছেলের সাথে ঝগড়া লেগে যেত। এগুলি অনেক ঘটনা ঘটেছে। খেলার আগেই মারামারি শুরু হয়ে যেত। খেলার রেজাল্ট কি সেগুলো পরে, খেলার আগেই দেখি এটি মারামারি এরকম। তারপরে পতাকা নিয়ে, যে বড় বড় পতাকাগুলি, মনে করেন এখন তার পতাকা দেখা যায় না, তো ওয়ার্ল্ড কাপের সময় যেরকম এখন পতাকা দেখা যায়, যেন ব্রাজিল আর্জেন্টিনার যে পতাকাগুলি দেখা যায়, সেই সময় কিন্তু মোহামেডান আবাহনীর পতাকাগুলি উঠতো। তো যখন কেউ বাসা থেকে বেরোবে, যদি দেখতো যে সাদা কালো পতাকা, তার মানে আজকে মোহামেডানের খেলা আছে। আবার যেদিন নীল পতাকা থাকতো, তার মানে আজকে আবাহনীর খেলা। যেদিন সাদা কালো এবং নীল দুটো পতাকা থাকতো, তার মানে আজকে মোহামেডান আবাহনীর খেলা আর কি। তো এই পতাকা নিয়ে কিন্তু অনেক কাহিনী, অনেক মারামারি, বিভিন্ন চত্বর থাকে, এগুলিতে দখল করার জন্য ধরেন একটা চক্করের মধ্যে সব মোহামেডান, এখানে আবাহনীর কোনো পতাকা লাগাতে দিচ্ছে না, তো জোর করে লাগাইলো, এর মধ্যে কিন্তু মারামারি শুরু হয়ে গেছে। এই পতাকা নিয়ে প্রচুর মারামারি মানে আমাদের কাছে আসতো আর কি। মানুষ তার আবেগ থেকেই কিন্তু এই কাজগুলো, হ্যাঁ অবশ্যই আবেগ থেকে। একটা চত্বর দখল করে রয়েছে মোহামেডানের পতাকা, ওখানে আবাহনী পতাকা লাগাইতে দিবে না, 2 গ্রুপে মারামারি শুরু হয়ে যেত ওই পতাকা নিয়ে। একজন ফুটবলার হিসেবে আপনি মাঠের কোন বিষয়টা সব থেকে বেশি মিস করেন এখন? না এখন তো মিস করি যে সেই সময়ে মানুষ যেরকম একটা ক্রেজি ছিল, হ্যাঁ, এই যে মোহামেডান আবাহনীর প্রতি যে একটা ভালোবাসা ছিল, এই জিনিসটা এখন এই ফিলিংসটা নাই।
কারণ হচ্ছে দীর্ঘদিন তো মহামেডান আবাহনী চ্যাম্পিয়ন হতে পারে না, যদিও আবাহনী বেশ মাঝখানে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু মহামেডান এই গত বছর মনে হয় প্রায় 20 বছর পরে না 21 বছর পরে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তো বিশাল একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে আসলে একটা জনপ্রিয় দল যদি এরকম একটা গ্যাপ হয়ে যায়, তখনই দেখা যায় যে এই জনপ্রিয়তার মানে ঢাকা পড়ে যায় বা মাঠে স্টেডিয়ামে লোক যায় না। তো এখন আমি আশা করব যে যেহেতু আগের মতো পরিস্থিতি নাই, আশা করব মহামেডান আবাহনী আবার যদি জেগে ওঠে তাহলে ফুটবলটা জেগে উঠবে, বাংলাদেশের ফুটবলের ঐতিহ্য ফিরে আসুক, আবার আলো ঝলমলে হয়ে উঠুক। পারিবারিক গল্পে যেতে চাই, যে ব্যক্তি কায়সার হামিদের গল্প শুনতে চাই, সন্তানদের গল্প শুনতে চাই। কারিনা কায়সার আমাদের খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো সবকিছু মিলিয়ে ব্যক্তি জীবনে আপনার দিনগুলো কেমন কাটে? না, ডেফিনেটলি ভালো কাটে, কারণ আমার পরিবারে আপনারা জানেন যে আমার আব্বা কর্নেল এম এ হামিদ, উনি ভাইস চেয়ারম্যান ছিল ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের। তো একজন ক্রীড়া সংগঠক হিসাবে উনি কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছেন। এবং আমার মা রানী হামিদ একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু, এবং টিল নাও মানে শি ইজ হোল্ডিং দ্য হাইয়েস্ট রেটিং মহিলাদের মধ্যে। তো আমি বলবো যে আমার মতো এরকম রেকর্ড কি ভঙ্গ করতে পারবে কিনা আমি জানি না, কারণ 23 বারের জাতীয় চ্যাম্পিয়ন, মানে এটা একটা বিরল রেকর্ড। এখন তো কেউ 1-2 বার হয়ে পরের বার আবার 8জন চলে আসছে, কিন্তু আম্মা তো সেই স্বাধীনতার পর থেকেই খেলে আসছে দাবা, এবং আমি দেখছি যে অনেক বড় বড় খেলোয়াড়দের আম্মা পরাজিত করেছে। এবং আম্মার যে রেকর্ড এটা চিন্তাই করা যায়। তা আম্মা জাতীয় পুরস্কার পেয়েছে, এবং ফুটবলার হিসাবে আমিও জাতীয় পুরস্কার, তো এক ফ্যামিলি থেকে 3 জনই জাতীয় পুরস্কার পেয়েছে। 2003 সালে আপনি জাতীয় ক্রীড়া পুরস্কার জি, পেয়েছেন। 2003 সালে পেয়েছিলাম জাতীয় পুরস্কার। তো আমার ছেলেটা ফুটবল খেলে, তারা কিন্তু পড়াশোনার প্রতি এখন একটু ঝোঁক বেশি, মানে তার মা তো বেশি ইয়ে করে দেয় না যে পড়াশোনা করা আগে। মায়েরা যেমনটা হ্যাঁ, হয়। মায়েরা যেরকম। তো কারিনা কায়সার সে তো অনেক পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটার, মানে এখন তো অনেক জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা দেখা যায় যে ইয়াং যারা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ওই সময় আমার সাথে ছবি তুলতে চায়। তো আমি যে তুমি চিনো আমাকে, হ্যাঁ আপনি কারিনা কায়সার আব্বা, মানে ফুটবলার হিসাবে না, মানে কারিনা কায়সার আব্বা, আপনার তো অনেক ইয়ে দেখছি, আপনাকে নিয়ে ইয়ে করে এই হিসাবে ছবি তুলে। সেই সময় আপনার কেমন অনুভূতি হয়? ডেফিনেটলি ভালো লাগে। আমার মেয়ে হয়তো তার তো অনেক, এখন ওই সময় তো আমাদের সময় তো ফেসবুক ছিল না, আমাদের সময় ফেসবুক ছিল না, বেশিরভাগ কাগজ দিয়ে আসতো, অটোগ্রাফ দিতাম এরকম। এখন তো ফেসবুকের যুগ, ফটোগ্রাফের যুগ, এখন সেলফির যুগ। ওই সময় যদি ফেসবুক থাকতো তখন কত মিলিয়ন যে আমাদের ইয়ে হইতো, ফলোয়ার্স বা কত মিলিয়ন হইতো, এটা চিন্তাই করা যায় না। কারণ ওই সময় তো ফুটবল ছাড়া মানুষ অন্য কিছু চিন্তাই করতেন। 80-90 দশকে যখন আপনি ফুটবল খেলেছেন, বা শুরুর কথাটা যদি জানতে চাই, যে সেই সময় আপনার আইডল কে ছিল? কাকে দেখে আপনি, কোন ফুটবলারকে দেখে আপনি ইন্সপায়ার্ড হতেন? ছোট থেকে ব্রাজিল সাপোর্টার। আচ্ছা, ব্রাজিলের অনেক খেলোয়াড়দের ফলো করতাম। ব্রাজিলের ডিফেন্ডার জুলিয়াস সিজার, আরও অনেক ডিফেন্ডার আছে যাদের খেলা আমার খুবই ভালো লাগতো। এবং দেশে আমার নান্নু এবং মঞ্জু ভাই কথা আমি বলবো, তারা 2 ভাই ছিল। নান্নু ভাই খেলতো আবাহনীতে, ক্যাপ্টেন অফ আবাহনী, আর মঞ্জু ভাই ছিল মহামেডানে, মানে দুজনই ডিফেন্ডার ছিল এরকম। তো নান্নু ভাইয়ের খেলা আমার খুব ভালো লাগতো, তার যে ট্যাকলিং, তার স্টাইল খেলার, তো এগুলি আমরা কিছু ফলো করতাম। দেশে আমি বলবো যে এই 2 ডিফেন্ডার মানে একটা বিরল রেকর্ড রেখে গেছে, কারণ একই পরিবারের 2 ভাই 2 দলের অধিনায়ক, এখনও স্মৃতিতে মনে হয় যে 2জন হ্যান্ডশেক করতেছে। মানে কতটা ফুটবল পপুলার ছিল কল্পনা করার বাইরে। ইন্টারন্যাশনাল ফুটবলারদের কথা যদি জিজ্ঞাসা করি, এই সময় আপনার পছন্দের ফুটবল তারকা কে? ফুটবল তারকা তো অনেকেই আছে, যেমন আমি যেহেতু ব্রাজিল সাপোর্টার, ডেফিনেটলি নেইমারকে ভালো লাগে। আরও অনেক ইয়াংস্টাররা এখন উঠে আসছে, রোনাল্ডোর খেলা ভালো লাগে, মেসির খেলা ভালো লাগে, এই যে এমবাপের কথা বলছি, এখানে অনেক যারা টপ স্টাররা যে লাস্ট ওয়ার্ল্ড কাপে খেলছে। তো প্রতিটা ওয়ার্ল্ড কাপে তো নতুন নতুন মুখ আসে, তো ফুটবলটা জেগে উঠুক, ডেফিনেটলি আমি চাবো এটা। আচ্ছা, যদি সম্ভাবনা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, বাংলাদেশ ফুটবল এবং সম্ভাবনা। যারা দায়িত্বে রয়েছেন ফুটবল ফেডারেশন এবং ক্রীড়া মন্ত্রণালয়, তারা শুধু ফুটবল না, যে কোনো খেলাধুলার উপরে যদি সেই এইজ লেভেল থেকে যদি ইয়ে করা হয়, তাহলে ডেফিনেটলি আপনার খেলোয়াড় বেরিয়ে আসবে। প্রত্যেকটা থানা লেভেলে যদি বিকেএসপির মতো এরকম করা যায়, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি যদি খেলাধুলা থাকে,
বিকেএসপিটা হলো যে মানে পড়াশোনার পাশাপাশি খেলা, শুধু একটা ফুটবল একাডেমি হলে চলবে না, একাডেমি থাকবে প্লাস হলো তাদের এডুকেশন, দুটোই দেখতে হবে। তো এরকম যদি একাডেমি করা হয় তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে ফুটবল সহ অন্যান্য খেলাধুলা এগিয়ে আসবে, এখান থেকে ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসবে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। আচ্ছা, সেই ফুটবলের সৌন্দর্য আবার ফিরে আসবে আপনি বলছেন, আপনি আশাবাদী। অবশ্যই। আচ্ছা, নিজেকে ফুটবলার হিসেবে আপনি 10-এ কত দিবেন? এটা তো মানে দর্শক বলবে, এটা আমি তো নিজের নিজে কাছে কি মনে নিজে হয়? পরীক্ষা দিলে এটা তো টিচাররা নম্বর দেয়। তো মানুষ বলে যে হ্যাঁ আপনি খুব ভালো খেলোয়াড় ছিলেন, বা এখনও যদি কোনো অফিস আদালতে যাই বা কোনো জায়গায় এখনও মানুষ রিকগনাইজ করতে পারে যে যাদের বয়স অন্তত 35 বা 40-এর উপরে, তারা তো আমাদের খেলা দেখছি। তো 40+ যত মানুষ আছে এরা তো ডেফিনেটলি চিনে। আর ইয়াং জেনারেশনেরা অনেকে যারা আমার টক শো দেখে, বা একটু আগে যে বললাম যে কারিনার যখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে, অনেকগুলিতে আমি থাকি মাঝে মাঝে, তো এগুলিতে মানুষ এখন চিনে আর কি এইভাবে। আমরা বলছিলাম যে ফুটবলের সৌন্দর্য আবার ফিরে আসবে বা ফিরে আসুক, সেই সময়টাতে আরো একবার চলে যেতে চাই, সেই সময়ের একটু গোল্ডেন ডেইজগুলো আমরা রিকল করতে চাই। আমাদের সময় এই যে দর্শকপূর্ণ স্টেডিয়াম, এগুলি মানে এখনও স্মৃতিতে ভাসে। তো একবার মনে আছে যে আমাদের প্রায় 5 থেকে 6 জন লোক মানে এই মহামেডান আবাহনী খেলায় মারা গেছিল। পুরা ঢাকা শহর মনে এমন কোনো জায়গা নেই যে জ্বালাও পুরা মফস্বলে পর্যন্ত সব দিকে। তখন একটা খেলা হয়েছিল আর্মি স্টেডিয়ামে। তো এই স্মৃতিটা মনে পড়ে যে আর্মি স্টেডিয়ামে দর্শক শূন্য, কেউ কোনো দর্শক ঢুকতে পারবে না, শুধু মহামেডান আবাহনী প্লেয়াররা খেলবে এবং লিগটা শেষ করো। তো কত কাহিনী, অনেক কাহিনী, মানে একজন আরেকজনে মারার জন্য, মানে যদি দেখে যে মহামেডান সাপোর্টার আবাহনীকে যদি একা পায়, বা আবাহনী কোনো সাপোর্টার মহামেডান একা পায়, তারে আক্রমণ করতে তারা দ্বিধাবোধ করবে না। এবং স্টেডিয়াম থেকে অনেকে, এত উঁচু স্টেডিয়াম থেকে অনেক সময় ভুলে দর্শক ঢুকে না, মনে করেন আবাহনী গ্যালারিগুলি সেপারেট থাকতো, তো ভুলে কোনো মহামেডান দর্শক যদি ওখানে যাইতো, বা নতুন কোনো লোক আসলে ওখানে ঢুকে যেত, বা টিকিট না পেয়ে ঢুকতো, হঠাৎ যদি কেউ লাভ দিত যে আবাহনী গোল দিছে লাফাইলাম, অথবা মহামেডান গ্যালারিতে যদি আবাহনী গোল দিল, যদি হঠাৎ একজন লাফাইতো, ওরে মারতে মারতে মানে একদম শেষ করে ফেলতো, এবং উপর থেকে ফেলে দিত, এরকমও আছে। মানে সে যে মারা যাবে না কি হবে, একদম মারতে মারতে ওরে, মানে অনেক লোক মারা গেছে। ওই যে বলছিলাম আবেগ থেকেই মানুষ আসলে হ্যাঁ, এই মানে কাজগুলো করতে। কেউ কারোর সাথে কোনো জমি জামার দুশ্মনী নাই, টাকা পয়সা কিছু নাই, কিন্তু মহামেডান করস, তুই আবাহনী করস, মার। এই যে মানে এগুলি আজব একটা ইয়ে ছিল, মানে ক্রেজ ছিল সে সময় একেবারে। তো একজন তরুণ যখন স্বপ্ন দেখছেন যে আমি একজন সফল ফুটবলার হতে চাই, তাকে আপনি কি গাইডেন্স দেবেন যে তার মধ্যে কোন কোয়ালিটিগুলো থাকা প্রয়োজন? হাতে মোবাইল আছে এখন, এই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে টপমোস্ট প্লেয়াররা কি ট্রেনিং করে, কি করে, এটা তো হাতের মুঠোয়। আগে তো বিটিভি ছাড়া মানে কোনো একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আর তো চিন্তাই করা যেত না, যে সেটা তো মোবাইলও ছিল না। কিন্তু এখন এত সহজ হয়েছে যে কীভাবে ট্রেনিং করতে হবে, কি করতে হবে, এই সব মোবাইলের মধ্যেই পাওয়া যায়। কদিন আগে দেখলাম একটা ছোট বাচ্চা ছেলে, 6 বছর না 7 বছর, তার বল কন্ট্রোল দেখে মনে হইল যে সে ভবিষ্যতে খেলোয়াড় হতে পারবে। তো আমি অ্যাপ্রিসিয়েট জনাব তারেক রহমানকে, উনি আমিনুলকে পাঠাইছে ওই ছেলেটাকে পৃষ্ঠপোষকতা করার জন্য। এবং আমিনুল আগের গোলকিপার, সাবেক গোলকিপার, এখন বিএনপির নেতা আর কি, কেন্দ্রীয় নেতা, সে গিয়ে ছেলেটাকে পিক আপ করে নিয়ে আসছে, এবং যাবতীয় যত খরচ হয়তো ছেলেটার জন্য বহন করবে। তো এরকম প্রত্যেকটা জেলা থানার মধ্যে কিন্তু যদি আমরা দেখি, আমরা যদি ছোট ছোট ছেলে মেয়েদের যদি গাইড করি, সেখান থেকে খেলোয়াড় বেরিয়ে আসবে। আপনি কিন্তু আজকে শুরুতেই বলেছিলেন যে ওই সময়টা ইম্পর্টেন্ট, যে আন্ডার 6, আন্ডার 8, হ্যাঁ, আন্ডার হ্যাঁ, 10, জি, জি, সেই জি। সময় থেকেই যদি বোঝা যায় এবং গ্রুমটা করা যায় গ্রুমটা করা সেইভাবে, যায়, আমরা সেটা কিন্তু ফুটবলে না, হ্যাঁ। যে কোনো খেলাতে। আপনি দেখেন এই যে চাইনিজরা জাপান বলেন বা অন্যরা যে জিমনাস্ট করে, আমি একবার চায়না গেছিলাম, যে ও হাঁটতে পারে না, কিন্তু মা বাবা ওরা সুইমিং শিখাইতেছে। ও কিন্তু সুইমিং করতে পারে, কিন্তু হাঁটতে পারতেছে না বাচ্চা, কারণ 1 বছরের নিচে, ও হাঁটা শিখে নাই, কিন্তু সে সাঁতার কাটতেছে। তার মানে কতটুক তারা ইয়ে করে, ছোট থেকে তারা তৈরি করছে। তো তার মা বাবা বলতো না, আমরা চাই যে আমার বাচ্চা সুইমিং করুক বা ডাইভ করুক, এরকম চাই। আচ্ছা, ফুটবলের বাইরে আপনার কোনো শখ আছে যে কাজটা করে আপনি আনন্দ পান? আমার ফুটবল নিয়ে ভালো লাগে, এবং ধ্যান ফুটবল জ্ঞান খেলা দেখতে, সবকিছু ফুটবল। হ্যাঁ ফুটবল খেলা দেখতে ভালো লাগে। এই সময়টাতে আপনি অবসরে কি করেন? করতেছি জীবিকা নির্বাহের জন্য যা করা লাগে, টুকটাক ব্যবসা তো করি। আর ফুটবল ফেডারেশনে আমি আছি,
অনূর্ধ্ব-17 ট্যালেন্ট হান্টিং একটা প্রোগ্রাম আছে, সেটার সাথে আমি জড়িত, এবং সারা বাংলাদেশে এই আন্ডার-16 বা আন্ডার-17 এখানে আমরা পিক আপ করছি ছেলেদের, যারা ট্যালেন্ট যারা রয়েছে এদের থেকে আমরা বাছাই করে আমরা চাচ্ছি যে একটা ভালো টিম করার জন্য। বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের জন্য কি বলবেন? বাংলাদেশ টেলিভিশন একটি সবচেয়ে পুরনো টেলিভিশন, অর্থাৎ জন্মলগ্ন থেকেই আমরা বাংলাদেশ টেলিভিশনই দেখে আসছি। তো এই টেলিভিশনের সাফল্য কামনা করছি। এই টিভি আরও খেলাধুলার প্রোগ্রামে আর একটু হওয়া উচিত, অ্যাক্টিভ হওয়া উচিত, এইটুকু সাজেশন রইল। কারণ খেলাধুলা এমন একটা জিনিস যেটা বিশ্বের মানচিত্র, আমি বলবো যে বাংলাদেশের মানচিত্রকে বিশ্বে পরিচয় করা দেয়। আমরা হয়তো ব্রাজিলের প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে কেউ নাম জানি না, কিন্তু ফুটবলের সবাই নাম জানি, আর্জেন্টিনার প্লেয়ারদের নাম জানি, কিন্তু সেখানে প্রেসিডেন্টকে আমরা কিন্তু জানি না। কাজেই সেরকমই বাংলাদেশ এমন কোনো খেলোয়াড় বেরিয়ে আসুক যে সবাই সেই খেলোয়াড়টা চিনবে বাংলাদেশের অমুক। অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকেও এখানে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আমরাও ভীষণ আশাবাদী যে বাংলাদেশের ফুটবলের সোনালী দিন আবার ফিরবে। আমি রুহানি সালসাবিল আজকের মতো সেলিব্রিটি শো থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আগামী পর্বে আবারও দেখা হবে। শুভকামনা সবার জন্য।